ধূমপান, মাদক ও মদ। লেডি অ্যাস্টর বলেছেন, আমার আনন্দময় সময়টি কখন তা জানার জন্যই মদ খাই না। মদ্যপান মানুষের সংযম নষ্ট করে, তার উৎকণ্ঠা প্রদর্শন প্রবণতা বাড়িয়ে দেয়। বিভিন্ন দেশ সফরের সময় লক্ষ্য করেছি যে কয়েকটি দেশে মদ্যপান একটি জাতীয় অবসর বিনোদনের উপায়ে পরিণত হয়েছে। যদি মদ্যপান না করেন তবে তারা সন্দেহ করবেন আপনার কোনো অসুখ বিসুখ আছে। তাদের নীতি হলো, আপনার ইংরেজি কতটা খারাপ তাতে কিছু আসে না, কিন্তু আপনার স্কচ হুইস্কিটি উৎকৃষ্ট হওয়া প্রয়োজন। স্কচ হুইস্কির বোতলকে তারা সম্পদের মধ্যে গণ্য করে। মদ্যপান ও ধূমপানকে আজকাল নানাভাবে আকর্ষণীয় করা হয়েছে। নেশাসক্তদের যদি নেশা করার কারণ জিজ্ঞাসা করেন তবে অনেক রকম জবাব পাবেন। কোনো বিশেষ উপলক্ষে মজা করার জন্য, সমস্যা ভোলার জন্য, ক্লান্তি অপসারণের জন্য, কেবল পরীক্ষা করে দেখার জন্য, কাউকে বিশেষভাবে চমকে দেওয়ার জন্য, চলতি রীতি মেনে চলার জন্য, সমাজে মেলামেশা করার উদ্দেশ্যে, ব্যবসায়িক উদ্দেশ্য সাধনের জন্য ইত্যাদি। কেউ কেউ আবার সঙ্গীদের চাপে মদ্যপান শুরু করে। সঙ্গীর ওপর চাপ সৃষ্টি করতে তারা বলে, তুমি কি আমার বন্ধু নাও? তাহলে খাবে না কেন? কিংবা আমার স্বাস্থ্যের জন্য এক পেগ নাও, কিংবা রাস্তার জন্য এক পেগ ইত্যাদি। একজন অনামা কবির একটি কবিতা এই বিষয়ে প্রাসঙ্গিক। আমি শুরিখানায় তোমার স্বাস্থ্যপান করেছি, আমি আমার বাড়িতে তোমার স্বাস্থ্যপান করেছি, আমি এতবার চুলোই যাক তোমার স্বাস্থ্যপান করেছি যে আমার নিজের স্বাস্থ্যকে প্রায় ধ্বংস করে ফেলেছি। মদ্যপানের পর মোট চালাতে গিয়ে জীবন নষ্ট হয়। জেরি জনসন লিখেছেন, আমেরিকান হসপিটাল অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুসারে হাসপাতালের প্রায় অর্ধেক রোগী মাদক সম্পর্কিত সমস্যায় ভর্তি হয়। ন্যাশনাল সেফটি কাউন্সিলের 1989 সালের অ্যাক্সিডেন্ট ফ্যাক্টস এডিশন অনুসারে প্রতি 7 সেকেন্ডে মদ্যপানজনিত দুর্ঘটনায় একজন আহত হয়। অশ্লীল রচনা। অশ্লীল সাহিত্য বিশেষ করে মহিলা ও শিশুদের অমানবিক স্তরে অবনয়ন ঘটায়। অশ্লীল রচনা ও ছবির ব্যবহারের ফলাফল নিম্নরূপ: মহিলাদের প্রতি এক অমানবিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে, বিবাহ নষ্ট হয়ে যায়, যৌন হিংস্রতাকে প্রশ্রয় দেয়, নীতি ও ন্যায় অন্যায় বোধকে বিদ্রূপ করার প্রবণতা বাড়ে, ব্যক্তি, পরিবার ও সমাজকে নষ্ট করে। আমেরিকায় প্রতি 46 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিতা হন। 86% ধর্ষণকারী স্বীকার করেছে যে তারা নিয়মিত অশ্লীল রচনা, চিত্র ইত্যাদি ব্যবহার করে এবং 57% স্বীকার করেছে তারা ধর্ষণের বা অনুরূপ যৌন অপরাধের সময় অশ্লীল রচনা বা ছবির অনুকরণ করেছে। খুবই দুঃখের বিষয় যে অশ্লীল রচনা ও ছবির ব্যবসায়ীরা এই নিজ ব্যবসা করে পয়সা অর্জন করে, কিন্তু যে অসুস্থ মানুষরা এগুলো কেনেন তারা কঠোর ভাষায় নিন্দার যোগ্য। না ধর্মী চলচ্চিত্র ও টেলিভিশন কার্যক্রম। আজকাল সিনেমা ও টেলিভিশন অল্প বয়সীদের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয়। আমেরিকায় একজন তরুণ হাই স্কুলের পাঠ শেষ করার আগে অন্তত 20,000 ঘন্টা টেলিভিশন দেখে এবং 1 লক্ষ মদ্য ও মদ্যপান সংক্রান্ত বাণিজ্যিক বিজ্ঞাপন দেখে। এই সমস্ত থেকে একটাই শিক্ষা হয় যে মদ্যপান একটা মজার বিষয়, ধূমপান আকর্ষণীয় ব্যাপার এবং ড্রাগ একটা সাধারণ চালু জিনিস। আশ্চর্য কি, এ অবস্থায় অপরাধ বাড়বে। টেলিভিশনের অবাস্তবতার ফেনায় ভরা নাটকগুলি বিবাহোত্তর বা বিবাহ বহির্ভূত যৌন মিলনকে স্বাভাবিকভাবে দেখায়, ফলে পারস্পরিক দায়বদ্ধতা কমে যায় এবং বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেড়ে যায়। টেলিভিশন ও সিনেমায় যা দেখে বা সংবাদ মাধ্যমে যা শোনে তার থেকে যেসব দর্শকরা সহজে প্রভাবিত হয় তারা তাদের নৈতিক মানদণ্ড স্থির করে নেয়। একথা অস্বীকার করার উপায় নেই যে প্রচার মাধ্যম কিছু কিছু বিষয়ে আমাদের প্রভাবিত করে। অবজ্ঞাপূর্ণ ব্যবহার। অবজ্ঞাপূর্ণ ব্যবহারের দ্বারা কেবল নিজের আত্মসংযমের ও শৃঙ্খলাবোধের অভাবই প্রমাণিত হয়। ব্লক মিউজিক। অনেকগুলি গানের কথা অশ্লীল। আমরা অবচেতনভাবে এরূপ গান ও অঙ্গভঙ্গির দ্বারা প্রভাবিত হতে পারি। 7ম পদ্ধতি, যে কাজ করতে হবে সেই কাজকে ভালোবাসতে শেখা দরকার। আমরা পছন্দ করি বা না করি কতগুলি কাজ আমাদের করতে হয়, যেমন বাচ্চাদের জন্য মায়ের যত্ন। এই কাজগুলি সবসময় মজার বিষয় নাও হতে পারে, কিন্তু এই কাজগুলোকে ভালোবেসে অন্তর দিয়ে করলে তবে তা সার্থক হবে, তখন অসম্ভব কাজও সম্ভব হবে। সেন্ট ফ্রান্সিস অফ আসিসি এই সম্পর্কে সার কথা বলেছেন, যা প্রয়োজনীয় তা করা শুরু করো, তারপর যে সম্ভবপর তা করা শুরু করো, অবশেষে দেখা যাবে যে অসম্ভব কাজও সম্ভব হচ্ছে। 8ম পদ্ধতি, ইতিবাচক ভাবনা দিয়ে দিন শুরু করুন। সকালে কিছু পড়া বা শোনা দরকার যা হবে ইতিবাচক। রাত্রে ভালো ঘুম হলে আমাদের ক্লান্তি দূর হয় এবং আমাদের মন গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে থাকে।
এই ইতিবাচক চিন্তা সারাদিনের কাজের সুর বেঁধে দেয় এবং সারাদিন আমাদের মনকে সঠিক অবস্থানে রাখে। আমাদের কাজের প্রণালীতে পরিবর্তন আনতে হলে ইতিবাচক চিন্তা এবং ব্যবহারকে সচেতন প্রয়াসের দ্বারা জীবনে অংশ করে নিতে হবে। প্রতিদিন এরূপ ব্যবহারের অনুশীলন করতে করতে তা অভ্যাসে পরিণত হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম জেমস বলেন, যদি নিজের জীবনকে বদলাবার মনস্থ করে থাকো তাহলে তা শুরু করা দরকার এখনই এবং খুব সোচ্চার ও দর্শনীয়ভাবে। বিজয়ী বনাম বিজেতা। বিজয়ীরা সবসময় প্রশ্নের উত্তর খোঁজেন, বিজিতরা প্রশ্নের সমস্যা নিয়ে ব্যস্ত। বিজয়ীদের একটি কার্যক্রম থাকে, বিজিতদের থাকে সর্ববিষয়ে অজুহাত। বিজয়ীরা বলেন, তোমার হয়ে কাজটা করে দিচ্ছি। বিজিতরা বলেন, এটা আমার কাজ নয়। বিজয়ীরা প্রতি সমস্যার একটি সমাধান দেখতে পান, বিজিতরা প্রতি সমাধানে একটি সমস্যা দেখেন। বিজয়ীরা বলেন, কাজটি কঠিন কিন্তু করা সম্ভব। বিজিতরা বলেন, কাজটি করা গেলেও এটি খুবই কঠিন। বিজয়ীরা ভুল করলে স্বীকার করেন, ভুলটা আমারই। বিজিতরা ভুল করলে বলেন, এটা আমার দোষ নয়। বিজয়ীরা দায়িত্ব গ্রহণ করেন, বিজিতরা প্রতিশ্রুতি দেন। বিজয়ীরা বলেন, আমি অবশ্যই কিছু করব। বিজিতরা বলেন, কিছু করা উচিত। বিজয়ী ব্যক্তি দলের একজন সদস্য রূপে কাজ করেন, বিজিত ব্যক্তি দলের থেকে পৃথক একজন হয়ে কাজ করেন। বিজয়ীরা প্রাপ্তির প্রতি নজর দেন, বিজিতরা ক্ষতির দিকে নজর দেন। বিজয়ীরা সম্ভাবনা বিচার করেন, বিজিতরা সমস্যা বিচার করেন। বিজয়ীরা জয়ে বিশ্বাস করেন, বিজিতরা ভাবেন জয়ী হলেও অন্য একজনের পরাজয় হবে। বিজয়ীরা ক্ষমতা ও সম্ভাবনা দেখেন, বিজিতরা দেখেন অতীত। বিজয়ীরা থার্মোস্ট্যাট যন্ত্রের ন্যায় উষ্ণতা নিয়ন্ত্রণ করে, বিজিতরা থার্মোমিটারের ন্যায় উষ্ণতা মাপে। বিজয়ীরা বিবেচনা করে কথা বলে, বিজিতরা যা মনে করে তাই বলে। বিজয়ীরা কঠিন তর্কে মোলায়েম বাক্য ব্যবহার করে, বিজিতরা সহজ বিতর্কে কঠিন বাক্য ব্যবহার করে। বিজয়ীরা মূল্যবোধের ক্ষেত্রে দৃঢ় কিন্তু সামান্য ব্যাপার আপোষ করেন, বিজিতরা মূল্যবোধের ক্ষেত্রে আপোষ করেন কিন্তু সামান্য বিষয়ে দৃঢ় হন। বিজয়ীরা সহমর্মিতার দর্শন অনুসরণ করেন এবং বলেন, যা তুমি নিজের ক্ষেত্রে করা পছন্দ করো না তা অপরের ক্ষেত্রেও করবে না। বিজিতরা এই নীতি অনুসরণ করেন, তোমার প্রতি কঠোর আচরণ করার আগে তুমি অপরের প্রতি সেই আচরণ করো। বিজয়ীরা ঘটনা ঘটিয়ে থাকে, বিজিতরা ঘটনা ঘটতে দেন। বিজয়ীরা জয়ের পরিকল্পনা করে ও প্রস্তুতি নেয়, প্রস্তুতি তাদের নিকট গুরুত্বপূর্ণ। বিজয়ী হওয়ার কার্যকর পদক্ষেপ। যে 8টি পদক্ষেপের কথা বলা হয়েছে সেগুলি সংক্ষেপে বিবৃত করে পরিচ্ছেদ শেষ করা যাক। একজন ভালো সন্ধানকারী হন, কাজটি এখনই সম্পন্ন করার অভ্যাস তৈরি করুন। কৃতজ্ঞ হওয়ার মানসিকতা তৈরি করুন। নিরবিচ্ছিন্ন শিক্ষার কার্যক্রম গ্রহণ করুন। ইতিবাচক আত্মমর্যাদাবোধ তৈরি করুন। নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকুন। যে কাজ করতে হবে তার প্রতি ভালোবাসার মনোভাব তৈরি করুন। ইতিবাচক চিন্তা ও কাজের মধ্য দিয়ে দিন শুরু করুন। অধ্যায় 2, সাফল্য। সাফল্য কোনো আকস্মিক ব্যাপার নয়, এটি আমাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গির ফল এবং সেই মনোভাব আমরা নিজেরাই নির্বাচন করি। সুতরাং সফলতা আমাদের নিজেদের নির্বাচনের ওপর নির্ভরশীল, কোনো আকস্মিকতার ওপর নয়। অনেকেই জীবনে একটা বড় ধরনের লটারি জেতার আশা করে, কিন্তু লটারি জেতাকে কি সফলতা বলে? একজন ধর্মযাজক একটি সফরে পরিপূর্ণ ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলেন। সুন্দর ফসল দেখে তিনি গাড়ি থামিয়ে ফসলের প্রশংসা করলেন এবং সেই ক্ষেতের মালিক ধর্মযাজককে দেখে তার ট্রাক্টর চালিয়ে তার কাছে এলো। ধর্মযাজক যখন জিজ্ঞেস করলেন, ভগবান তোমাকে ক্ষেত ভরা ফসল দিয়েছে, তুমি কি তার কাছে কৃতজ্ঞ? ক্ষেতের মালিক জবাব দিল, হ্যাঁ, ভগবান আমাকে এই ক্ষেত্রে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু এই ক্ষেত ভরা ফসল আমার পরিশ্রমের ফল। এটা ভাবতে আশ্চর্য লাগে যে কোনো কোনো ব্যক্তি জীবনে একের পর এক সফলতা লাভ করে, আবার কেউ কেউ কেবল কাজের জন্য প্রস্তুত হয়। এটাও খুব আশ্চর্যের বিষয় যে একজন মানুষ তার জীবনে একটার পর একটা বিপত্তি কাটিয়ে তার লক্ষ্যে পৌঁছায়, আর একজন একটা মাত্র বিপত্তি অতিক্রম করতে হিমশিম খায় এবং লক্ষ্যে পৌঁছাতে পারে না। ওপরের 2টি প্রশ্ন যদি স্কুল কলেজে শিক্ষাসূচি অন্তর্ভুক্ত হতো এবং তার যথাযথ উত্তর যদি ছাত্রদের শেখানো হতো, তবে আমাদের শিক্ষা ব্যবস্থা নতুন রূপ নিত। যারা অসাধারণ ব্যক্তি তারা সুযোগের অপেক্ষায় থাকে না, যারা সাধারণ ব্যক্তি তারা জীবনে নিরাপত্তা খোঁজেন। আমরা জীবনে যে লক্ষ্যে পৌঁছাতে চাই তার প্রতি স্থির দৃষ্টি রাখা উচিত। আমরা যা চাই না তার প্রতি নজর না দিলেও চলে। সাফল্য কি? সাফল্য এবং অসাফল্য নিয়ে অনেক গবেষণা হয়েছে। এ বিষয়ে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা যখন সফল ব্যক্তিদের জীবন কাহিনী পড়ি তখন দেখতে পাই যে ইতিহাসের যে যুগেই তারা আবির্ভূত হন না কেন তাদের একই রকমের অনেকগুলি গুণ থাকে, যে গুণাবলী তাদের সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল। সেগুলো চিহ্নিত করতে পারলে এবং যথাযথ অনুসরণ করতে পারলে আমরাও সফল হতে পারি। অনুরূপভাবে সমস্ত অসাফল্যেরও কতগুলি বৈশিষ্ট্য থাকে। যদি সেই বৈশিষ্ট্যগুলোকে এড়িয়ে চলি তাহলে আমরা বিফল হব না। সাফল্যের মধ্যে কোনো রহস্য নেই। সাফল্য কেবলমাত্র কয়েকটি মূল আদর্শকে নিয়মিতভাবে প্রয়োগ করার ফলশ্রুতি। উল্টোটাও একই রকমভাবে সত্যি। বিফলতা হচ্ছে কয়েকটি ভুলের ক্রমাগত পুনরাবৃত্তি।
এগুলি সরলীকরণ মনে হতে পারে, কিন্তু আসল কথা হচ্ছে যে সমস্ত সত্যই খুব সরল। একথা বলার উদ্দেশ্য নয় যে মূল আদর্শগুলি খুব অনায়াসে পালন করা যায়, কিন্তু এটা ঠিক যে এগুলি খুব জটিল বা অসাধ্য নয়। যারা প্রায়ই হাসতে জানে এবং ভালোবাসতে জানে, যারা জ্ঞানী লোকদের কদর পায় আর পায় বাচ্চাদের আদর, সমজদার সমালোচকদের প্রশংসা পায়, আর যারা মিথ্যা বন্ধুত্বের বেইমানি সহ্য করতে পারে, যারা সৌন্দর্যের পূজারী, যারা মানুষের মধ্যে মহত্ব খুঁজে বেড়ায়, যারা প্রতিদানের প্রত্যাশা না করে নিজেদের উজাড় করে দেয়, যারা অনাবিল হাসিতে হয়ে উঠতে পারে উচ্ছ্বাসিত, গান গেয়ে যারা আত্মহারা হয়, যারা পৃথিবীতে জন্মেছে বলে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়া সহজ হয়েছে, যদি জানে যে অন্তত একটি জীবনে স্বাচ্ছন্দ্য এনেছে তারা চেষ্টায়, তাহলে তাই হবে জীবনের সার্থকতা, সাফল্য। সফলতার সংজ্ঞা কী? একজন ব্যক্তি কিভাবে সফল হয়, সাফল্যকে আমরা কিভাবে চিনতে পারি? কেউ কেউ মনে করে সাফল্যের অর্থ ধনবান হওয়া, কারো নিকট সাফল্যের অর্থ সামাজিক স্বীকৃতি, সুস্বাস্থ্য, সুন্দর পরিবার, সুখ সন্তুষ্টি এবং সামাজিক শান্তি। এগুলির নিহিতার্থ হচ্ছে সাফল্য প্রকৃতপক্ষে নিজ নিজ ধারণার ওপর নির্ভরশীল। বিভিন্ন ব্যক্তির কাছে এর অর্থ বিভিন্ন। একটি সংজ্ঞা যাতে সফলতাকে সংক্ষেপে প্রকাশ করা যায় তা হলো একটি যথার্থ উদ্দেশ্য উত্তরোত্তর উপলব্ধির নামই সফলতা। আর্ল নাইটিঙ্গেল। এই সংজ্ঞাটিকে সযত্নে বিবেচনা করা যাক। উত্তরোত্তর এই কথাটির অর্থ হলো সফলতা একটি গন্তব্যে পৌঁছানো নয়, এটি একটি সফর। আমরা কখনোই গন্তব্যে পৌঁছাই না। একটি লক্ষ্যে পৌঁছাবার পর আমরা দ্বিতীয়টির দিকে যাত্রা করি, সেখান থেকে পরবর্তী লক্ষ্যে, পরে তার পরবর্তী লক্ষ্যে। উপলব্ধি হলো একটি অভিজ্ঞতা। বাইরের কোনো শক্তি আমাদের সাফল্যের অনুভূতি দিতে পারবে না, এটা আমাদের নিজেদের মধ্যে অনুভব করতে হবে। সাফল্যের অনুভূতি আন্তরিক, বাহ্যিক নয়। মূল্যবোধ বোঝাতে আমরা অনেক সময় যথার্থ শব্দটি ব্যবহার করে থাকি। আমরা কোন দিকে যাচ্ছি, ইতিবাচক অথবা নেতিবাচক? যথার্থ এই কথাটির দ্বারা পদ্ধতির ও লক্ষ্যের গুণমান নির্ধারিত হচ্ছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আছে লক্ষ্যের অর্থ এবং আত্মিক পূর্ণতা দান করা। আত্মিক পূর্ণতা ব্যতীত সমস্ত সাফল্যই শূন্য মনে হয়। কেন? লক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্থির লক্ষ্যস্থলে পৌঁছাবার পথ নির্ধারণ সহজ নয়। সাফল্যের ফলে যে প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে তা নয়। কোনো কোনো গোষ্ঠীর কাছে আমি গ্রহণযোগ্য হতে চাইব না। বুদ্ধিহীনের সমালোচনা সহ্য করা যায়, কিন্তু অসৎ চরিত্র সম্পন্ন ব্যক্তির প্রশংসা অনেকের নিকট অসহ্য। আমাকে সাফল্যের সংজ্ঞা দিতে বললে আমি বলবো যে সাফল্য হচ্ছে এমন একটি সৌভাগ্য যার মূলে ক্রমান্বয়ে আছে অনুপ্রেরণা, উচ্চাশা, তীব্র ইচ্ছা, কঠিন পরিশ্রম। সাফল্য এবং সুখ পরস্পরের হাত ধরাধরি করে চলে। আপনি যা চেয়েছেন তা পাওয়াই সাফল্য, আর সুখ হচ্ছে আপনি যা পেয়েছেন তার মধ্যে পাওয়ার ইচ্ছাকে সীমাবদ্ধ রাখা। শুধু টিকে থাকাই সাফল্য নয়, এটি তার চেয়েও বেশি। শুধু জীবন ধারণের চেয়ে বেশি কিছু মানুষের মতো বাঁচা, স্পর্শের চেয়ে বেশি কিছু অনুভব করা, দেখার চেয়ে বেশি কিছু নিরীক্ষণ করা, পড়ার থেকে বেশি কিছু হৃদয়ঙ্গম করা, শোনার থেকে বেশি কিছু অনুধাবন করা। সাফল্যের পথে কিছু বাধা, প্রকৃত বা কল্পিত। আত্মকেন্দ্রিকতা, বিফলতার আশঙ্কা বা আত্মমর্যাদার অভাব, পরিকল্পনার অভাব, নির্দিষ্ট কাঠামোগত লক্ষ্যের অভাব, জীবন পরিবর্তনশীল, দীর্ঘসূত্রতা, পারিবারিক দায়িত্ব, আর্থিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যা, নির্দিষ্ট লক্ষ্যের ওপর দৃষ্টি নিবদ্ধ না করে তালগোল পাকিয়ে ফেলা, আশু আর্থিক লাভের আশায় ভবিষ্যতে পরিকল্পনা পরিত্যাগ করা, একাই অনেক কাজের ভার নেওয়া, সামর্থ্যের অতিরিক্ত দায় গ্রহণ, দায়বদ্ধতার অভাব, প্রশিক্ষণের অভাব, অধ্যাবসায়ের অভাব, অগ্রাধিকারের অভাব। বিজয়ীর প্রাধান্য। বিজয়ী সুবিধা পেতে হলে আমাদের কাজের উৎকর্ষের জন্য চেষ্টা করা উচিত, কিন্তু সম্পূর্ণরূপে নিখুঁত হওয়ার জন্য নয়। যারা সম্পূর্ণরূপে নিখুঁত হওয়ার চেষ্টা করে যায় তারা মানসিক বিকারগ্রস্ত। যারা উৎকর্ষের জন্য চেষ্টা করে তারাই অগ্রগতির পথে যায়। প্রয়োজন হলো সামান্য একটু সুবিধা বা প্রাধান্য পাওয়া। ঘোড়দৌড়ে বিজয়ী ঘোড়া 5 ও 1 অনুপাতে বা 10 ও 1 অনুপাতে জেতে। তার অর্থ কি এই যে বিজয়ী ঘোড়াটি পরাজিত ঘোড়াটি থেকে 5 বা 10 গুণ বেশি জোরে ছোটে? নিশ্চয়ই না। ঘোড়াটি হয়তো 1 ভগ্নাংশের দূরত্বে জিতে 5 গুণ বা 10 গুণ বেশি পুরস্কার লাভ করে, অন্যগুলি কিছু পায় না। এটা কি সুবিচার? হয়তো নয়, কিন্তু কেউ তার তোয়াক্কা করে না। এইটাই এই খেলার নিয়ম এবং সেই জন্য ঘোড়া দৌড়ায়। আমাদের জীবনের ক্ষেত্রেও এই কথা সত্য। সফল ব্যক্তিরা অসফলদের থেকে 10 গুণ ভালো নয়, তারা হয়তো ভগ্নাংশ মাত্র ভালো, কিন্তু তাদের পুরস্কার 10 গুণের থেকেও বেশি। তাই আমাদের কোনো একটি বিশেষ ক্ষেত্রে শতকরা 1000 ভাগ উন্নতি করার দরকার নেই। যা করা দরকার তা হলো 1000টি বিভিন্ন ক্ষেত্রে 1% উন্নতি করা। এটা আরও সহজ। এখানেই হলো বিজয়ীর প্রাধান্য।
সংগ্রাম। জীবন সংগ্রামে জয় অথবা পরাজয় দুইয়েরই সম্ভাবনা আছে। কোনো জয় সংগ্রাম ছাড়া আসে না। জীববিজ্ঞানের এক শিক্ষক তার ছাত্রদের শেখাচ্ছিলেন শুঁয়োপোকা প্রজাপতিতে কিভাবে রূপান্তরিত হয়। তিনি ছাত্রদের বললেন যে পরবর্তী 2 ঘন্টার মধ্যে শুঁয়োপোকার গুটি থেকে প্রজাপতি বেরিয়ে আসবে, কিন্তু কেউ তাড়াহুড়া করে প্রজাপতিকে গুটি থেকে বের করার চেষ্টা করবে না। এই বলে তিনি ক্লাস থেকে চলে গেলেন। ছাত্ররা গুটির দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো। প্রজাপতি গুটি থেকে বের হওয়ার জন্য নড়ে চড়ে চেষ্টা করছিল। একটি ছাত্র দয়া পরবশে শিক্ষকের উপদেশ অমান্য করে গুটি ভেঙে প্রজাপতিকে বাইরে আসতে সাহায্য করলো। ফলে প্রজাপতিকে বাইরে আসার জন্য আর বেশি চেষ্টা করতে হলো না, কিন্তু অল্প পরে প্রজাপতিটি মারা গেল। শিক্ষক ফিরে এলে অন্য ছাত্ররা ঘটনাটি তাকে জানালো। তিনি ব্যাখ্যা করে বোঝালেন যে প্রজাপতিকে সাহায্য করতে গিয়ে ওই ছাত্রটি প্রজাপতিকে মেরে ফেলেছে, কারণ প্রাকৃতিক নিয়মে গুটি থেকে বেরোনোর সময় তাকে যে সংগ্রাম করতে হয় তার ফলে প্রজাপতির ডানা 2টি বেড়ে ওঠে এবং শক্ত হয়। বালকটি প্রজাপতিকে সংগ্রাম করতে না দিয়ে তাকে বাঁচবার শক্তি সংগ্রহ করতে দেয়নি, ফলে প্রজাপতিটি মারা গেল। এই তত্ত্বটি মানুষের জীবনেও প্রয়োগ করা যেতে পারে। সংগ্রাম ছাড়া মানুষ জীবনে কিছুই লাভ করতে পারে না। পিতামাতা হিসেবে আমরা যখন সবথেকে স্নেহের সন্তানকে সংগ্রাম থেকে আড়াল করে রাখি, তখন তার শক্তি বৃদ্ধি না হতে দিয়ে তার সবচেয়ে বেশি ক্ষতি করি। বাধা অতিক্রম করা। যারা কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়নি, তাদের থেকে যারা বাধা অতিক্রম করে এসেছে তাদের ক্ষমতা এবং আত্মবিশ্বাস অনেক বেশি। সমস্যার সম্মুখে আমরা কখনো কখনো নিরুৎসাহ বা হতাশ হয়ে পড়ি, কিন্তু বিজয়ীদের কখনো মনোবল নষ্ট হয় না। এই মনোবল নষ্ট না হওয়ার জন্য প্রয়োজন অধ্যবসায়। একটি ইংরেজি প্রবাদে বলে, শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক হওয়া যায় না। প্রথমে সমস্ত সমস্যায় কঠিন মনে হয়, কালক্রমে তা সহজ হয়ে আসে। আমরা আমাদের সমস্যা থেকে পালিয়ে যেতে পারি না, কেবল বিজিতরাই রণে ভঙ্গ দেয়। এই প্রসঙ্গে আবিগেইল ভ্যান বারেন এর একটি বাক্য স্মরণযোগ্য: আত্মহত্যা একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান। কিভাবে সাফল্যের পরিমাপ করা যায়? কোনো কাজ সুসম্পন্ন হলে এবং অভীষ্ট সিদ্ধি হলে যে অনুভূতি হয়, সেই অনুভূতি সাফল্যের মাপকাঠি। জীবনে আমাদের অবস্থান দিয়ে সাফল্য বিচার হয় না, সেই অবস্থানে পৌঁছাতে গিয়ে যে সমস্ত বাধা অতিক্রম করতে হয়, সেই বাধা অতিক্রমের ক্ষমতা দিয়ে সাফল্যের পরিমাপ করা হয়। আমরা অপরের তুলনায় কিভাবে কাজ করছি তাই দিয়ে সাফল্য বিচার করা যায় না। আমরা আমাদের শক্তি ও সামর্থ্যের কতটা ব্যবহার করতে পেরেছি তাই দিয়ে সাফল্য নির্ধারিত হয়। প্রকৃতপক্ষে সফল ব্যক্তিরা নিজের সঙ্গে প্রতিযোগিতা করে। তারা তাদের নিজেদের কাজের মান ক্রমাগত উন্নততর করার চেষ্টা করে চলে। জীবনে কত উপরে উঠা গেছে সাফল্য তাই দিয়ে বিচার করা যায় না, বরং কতবার বিফলতা সত্ত্বেও হতাশা অতিক্রম করে সাফল্যের পথে এগিয়ে গেছে সেই ক্ষমতা দিয়েই সাফল্য নির্ধারিত হয়। সব বড় সাফল্যের কাহিনীর পিছনে আছে বড় ব্যর্থতার কাহিনী। ব্যর্থতা সাফল্যের শিখরে পৌঁছাবার পথ। সিনিয়র টম ওয়াটসনের কথায়, যদি সফল হতে চাও তবে ব্যর্থতার হার দ্বিগুণ করে দাও। ইতিহাস পড়লে দেখা যায় যে সমস্ত সাফল্যের কাহিনীর সঙ্গে আছে ব্যর্থতার কাহিনীও, কিন্তু সফলতা লাভের পর ব্যর্থতা মানুষের নজরে পড়ে না। সবাই ছবির একদিক থেকে মনে করে লোকটি ভাগ্যবান, ঠিক সময়ে ঠিক জায়গায় ছিল বলেই সফল হয়েছে। এই প্রসঙ্গে একজনের জীবন কাহিনীর উল্লেখ করি। তিনি 21 বছর বয়সে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন, 22 বছর বয়সে আইনসভা নির্বাচনে পরাস্ত হন, ব্যবসায় আবার অসফল হলেন 24 বছর বয়সে। 26 বছর বয়সে তার প্রিয়তমা মারা গেলেন। কংগ্রেসের নির্বাচনে পরাস্ত হলেন 34 বছর বয়সে। 45 বছর বয়সে হারলেন সাধারণ নির্বাচনে। ভাইস প্রেসিডেন্ট হওয়ার চেষ্টায় ব্যর্থ হলেন 47 বছর বয়সে। সিনেটর নির্বাচনে আবার হারলেন 49 বছর বয়সে। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন 52 বছর বয়সে। এই ব্যক্তির নাম আব্রাহাম লিঙ্কন। একে কি ব্যর্থ বলবেন? তিনি রাজনীতির পথ ছেড়ে দিতে পারতেন, কিন্তু লিঙ্কনের নিকট পরাজয় মানে সমাপ্তি নয়, যাত্রা একটি দীর্ঘ হওয়া মাত্র। 1913 সালের ট্রায়োটিউবের আবিষ্কর্তা লি ডি ফরেস্টকে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আদালতে অভিযুক্ত করলেন। অভিযোগ ছিল তিনি শেয়ার বিক্রি করেছেন। ভুল বুঝিয়েছিলেন এই বলে যে তিনি মানুষের কণ্ঠস্বরকে আটলান্টিক মহাসাগরের অপর পারে পৌঁছে দিতে পারেন। এই জন্য তিনি সর্বসম্মুখে অপমানিত হলেন। আজকে আমরা জানি যে তার দাবি আদৌ মিথ্যা ছিল না। তার আবিষ্কার না থাকলে মানুষের সভ্যতায় কি পিছিয়ে পড়তো না? 1903 সালে 10 ডিসেম্বরে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় রায় ভ্রাতৃত্বদের জ্ঞানবুদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, কারণ তারা বাতাসের থেকে ভারী একটি যন্ত্র তৈরি করে আকাশে ওড়ার চেষ্টা করেছিলেন। এক সপ্তাহ পরে কিটি হক থেকে রাইট ভ্রাতৃত্বদ্বয় তাদের অবিস্মরণীয় আকাশ যাত্রা শুরু করেন।